আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। দুদকেও দুর্নীতি আছে স্বীকার করলেন চেয়ারম্যান। আজ রাজনৈতিক দলের আয় ব্যয়ের হিসাব জমার শেষ দিন। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের দুর্নীতিবাজ চেয়ারম্যান নুরুল বাশির অবশেষে ওএসডি। জুলাই সনদের দাবিতে শাহবাগ অবরোধ। গেরিলা প্রশিক্ষণ নিয়েছে আওয়ামী লীগ কর্মীরা। একমত হওয়া বিষয়গুলোকে আইনি ভিত্তি দিতে হবে আক্তার হোসেন। ৫ কোটি টাকার চেকের সঙ্গে জমির দলিলও নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা রিয়াদ। ব্যাংকে কমছে আমানত প্রবৃদ্ধির হার, নেপথ্যে আস্থার সংকট। ডাকসু নির্বাচনে নেইজি প্যানেলে যোগ দিতে শিক্ষার্থীদের আহ্বান উমামা ফাতেমার। ঢামেকে ভুয়া চিকিৎসক ও তার সহযোগী আটক। ব্লগার অভিজিৎ হত্যা হাইকোর্টে জামিন পেলেন ফারাবী। তাসকিনের বিরুদ্ধে করা মারধরের জিডি প্রত্যাহার করলেন বন্ধু সৌরভ। এবং এবার ভারতের ৬ কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করল যুক্তরাষ্ট্র। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দুর্নীতি দমন কমিশন দুদক সমাজ থেকে বিচ্ছিন্ন কোনো প্রতিষ্ঠান নয়, বরং সমাজেরই অংশ এবং এখানেও দুর্নীতির অস্তিত্ব রয়েছে বলে স্বীকার করেছেন দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। বৃহস্পতিবার সকালে বরিশালের সিএনডিবি রোডে দুদকের বিভাগীয় ও জেলা কার্যালয়ের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। চেয়ারম্যান ডক্টর মোমেন বলেন, দুদক সমাজের বাইরের কোনো প্রতিষ্ঠান না, এখানেও দুর্নীতি আছে। দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা কমিশনের অভ্যন্তরীণ দুর্নীতি কমিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছি। তিনি আরো বলেন, দেশের দুর্বলতার অন্যতম প্রধান কারণ হচ্ছে দুর্নীতি। দুর্নীতি কমিয়ে রাখা গেলে জনগণ ভালো থাকবে, সরকারও স্বস্তিতে থাকবে। অনেক সময় সরকারের পতনের পেছনেও দুর্নীতি বড় ভূমিকা রাখে, যোগ করেন দুদক চেয়ারম্যান। নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর জন্য নির্বাচন কমিশনে আয় ব্যয়ের হিসাব জমা দেওয়ার শেষ দিন আজ ৩১ জুলাই বৃহস্পতিবার। ইসি সূত্রে জানা গেছে, বিএনপি, জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদ সহ কয়েকটি দল ইতিমধ্যে তাদের পঞ্জিকা বছরের হিসাব জমা দিয়েছে। তবে বেশিরভাগ ইসলামী দল সহ অনেকে এখনো হিসাব জমা দেয়নি। কেউ চাইলে সময় বৃদ্ধির জন্য আবেদন করতে পারে এবং ইসি তা বিবেচনা করে সময় বাড়াতে পারে। ইসির সিনিয়র সচিব মোহাম্মদ আক্তার আহমেদ জানিয়েছেন, নিবন্ধিত দলগুলোকে চিঠি দিয়ে হিসাব চাওয়া হয়েছে। তবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় দলটিকে কোনো চিঠি দেওয়া হয়নি। আইন অনুযায়ী নিবন্ধিত প্রতিটি রাজনৈতিক দলকে প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের বছরের আয় ব্যয়ের হিসাব জমা দিতে হয়। কোনো দল টানা ৩ বছর হিসাব দিতে ব্যর্থ হলে তার নিবন্ধন বাতিলের বিধান রয়েছে। বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫১টি। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ বরাবরই প্রতিষ্ঠানটি অনিয়ম দুর্নীতির জন্য বহুল আলোচিত। আওয়ামী লীগ আমলে এই প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতি নিয়ে গণমাধ্যমে বিভিন্ন সময় অনেক খবর প্রকাশিত হয়েছে। তবে আওয়ামী লীগ আমলের সেই সব দুর্নীতিকেও হার মানিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে নিয়োগ পাওয়া চেয়ারম্যান সৈয়দ নুরুল বাশিরের সময়টা। তিনি এ প্রতিষ্ঠানে চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন মাত্র ১ বছরের কম সময় হলো। গত বছরের ২৩ সেপ্টেম্বর তিনি জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে যোগ দেন। সেই হিসেবে মাত্র ১০ মাস প্রায়। তবে এই ১০ মাস সময় তিনি এতটা বেপরোয়া ছিলেন যে অতীতের সকল রেকর্ডকে হার মানিয়েছে। অবশেষে পার পেলেন না, ওএসডি হলেন। বুধবার ৩০ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে ওএসডি করে প্রজ্ঞাপন জারি করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ ১ শাখার উপসচিব মোহাম্মদ রফিকুল হকের স্বাক্ষরে উক্ত প্রজ্ঞাপনটি জারি হয়েছে। আর এর মধ্য দিয়ে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সৈয়দ নুরুল বাশিরের বেপরোয়া দুর্নীতি ও ত্রাসের রাজত্বের অবসান হলো বলছেন সংশ্লিষ্টরা।
জুলাই সনদের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে জুলাই যোদ্ধারা। বৃহস্পতিবার বেলা 11টার দিকে শাহবাগে জড়ো হন তারা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। লাল সবুজ পতাকা হাতে জুলাই সনদের দাবিতে প্রায় শতাধিক জুলাই যোদ্ধাদের শাহবাগে অবস্থান করতে দেখা গেছে। পাশেই পুলিশ সদস্যদেরও অবস্থান করতে দেখা গেছে। জুলাই যোদ্ধাদের ভাষ্য, এখনো জুলাই সনদ না হওয়ায় আহত ও শহীদ পরিবারের সদস্যরা বাধ্য হয়েই আন্দোলনে নেমেছেন। বারবার এই দাবি জানানো হলেও কোনো অগ্রগতি হয়নি। তারা বলছেন, জুলাই সনদ আমাদের দাবি নয়, এটি আমাদের অধিকার। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। জুলাই সনদ নিয়ে আশ্বাস পূরণ না হলে শাহবাগে অস্থায়ী মঞ্চ তৈরি করে অবস্থান করবেন বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জুলাই যোদ্ধারা। এদিকে অবরোধের কারণে শাহবাগে যান চলাচল বন্ধ হয়ে যায়। অন্যদিকে নিরাপত্তা জোরদারে পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়। দলীয় কর্মকাণ্ড নিষিদ্ধ থাকা সত্ত্বেও আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মী রীতিমতো গেরিলা প্রশিক্ষণ নিয়েছেন, যাদের প্রধান উদ্দেশ্য দেশের মধ্যে বড় ধরনের অরাজক পরিস্থিতি সৃষ্টি করা এবং হাইকমান্ডের সবুজ সংকেত পাওয়ার পর ঢাকা দখলে নেওয়া। এজন্য মাস্টার প্ল্যানের অংশ হিসেবে তালিকাভুক্ত হাজার হাজার নেতাকর্মী দেশে ও বিদেশে প্রশিক্ষণ নিচ্ছেন। ইতোমধ্যে কোর গ্রুপের একটি বড় অংশ প্রাথমিক প্রশিক্ষণ শেষ করেছে। সম্প্রতি পুলিশের হাতে গ্রেফতার হওয়া এই চক্রের কয়েকজন সদস্যদের কাছ থেকে চাঞ্চল্যকর এমন অনেক তথ্য বেরিয়ে আসছে। সরকারের নির্ভরযোগ্য একাধিক সূত্র এই বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, অবাক হওয়ার বিষয় হলো, যারা প্রশিক্ষণ নিয়েছে তাদের একটি অংশ অবসরে যাওয়া সরকারি কর্মকর্তা কর্মচারী, যারা এখন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। এছাড়া প্রশিক্ষণ নিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের বেশ কিছু নেতাকর্মীও। প্রশিক্ষণ হয়েছে দিল্লি, কলকাতা ছাড়াও রাজধানী ঢাকা এবং গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে। চূড়ান্ত সফলতা অর্জনের আগ পর্যন্ত এই প্রশিক্ষণ অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে আওয়ামী লীগের। এরই অংশ হিসেবে 8 জুলাই রাজধানীর একটি কনভেনশন হলে 400 জনকে প্রশিক্ষণ দেওয়া হয়। এই প্রশিক্ষণ চলাকালে কনভেনশন সেন্টারে দেওয়া হয় সরকার বিরোধী নানা স্লোগান। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, রাজনৈতিক দলগুলোর একমত হওয়া বিষয়গুলোকে আইনি ভিত্তি দিতে হবে, অন্যথায় এর কোনো মূল্য থাকবে না। তিনি বলেন, একটি ঐতিহাসিক দলিল হিসাবেই থাকবে, আর এটি 2 বছরের প্রস্তাবকে এনসিপি নাকচ করছে। এমনটি হলে আমরা সই করব না, কারণ পরবর্তী সরকার এর স্বীকৃতি দেবে, এমন কথা ফাঁকিবাজি ছাড়া আর কিছুই নয়। এনসিপির সদস্য সচিব বলেন, 36 জুলাইয়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র দিতে হবে। এ নিয়ে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না, এর আইনি ভিত্তি দিতে হবে। এর ব্যত্যয় হলে ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আদায় করা হবে। আর ঐকমত্য কমিশনের একমত হওয়া বিষয়গুলো নিয়ে জুলাই সনদও হতে হবে আইনিভাবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদের চাঁদাবাজির আরও কিছু তথ্য পেয়েছে পুলিশ। গত আওয়ামী লীগের সাবেক এমপি আব্দুল কালাম আজাদের গ্রিন রোডের ব্যবসা প্রতিষ্ঠানে যান রিয়াদ ও তাঁর কয়েকজন সহযোগী। মব তৈরির হুমকি দিয়ে তাঁর গলায় জুতার মালা পরানোর ভয় দেখানো হয়। এরপর আজাদের কাছ থেকে 5 কোটি টাকার চেক ও একটি জমির দলিল নেন রিয়াদ। নবম জাতীয় সংসদের রংপুর 6 আসনের এমপি ছিলেন আজাদ। এদিকে রিয়াদের ঢাকার ভাড়া বাসা থেকে 2 কোটি 25 লাখ টাকার 4টি চেক উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। অনুসন্ধানে জানা যায়, রিয়াদের বাসা থেকে উদ্ধার 4টি চেক সাবেক এমপির কাছ থেকে নেওয়া। বাকি 2.5 কোটি টাকার চেক রিয়াদের সহযোগীদের কাছে রয়েছে। পুলিশ তাদের নাম পরিচয় পেয়েছে, জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। এদিকে চেক উদ্ধারের ঘটনায় রিয়াদ ও তার সহযোগীদের বিরুদ্ধে আরেকটি মামলার প্রস্তুতি চলছে। গেল 5 আগস্ট ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতনের পর ক্রমে উন্নতির দিকে ধাবিত হওয়া ব্যাংকিং খাতে ফের প্রবৃদ্ধির হার কমা শুরু হয়েছে। ব্যাংক একীভূতকরণ গুঞ্জনে, সিদ্ধান্তহীনতায় এবং উদ্বেগে আমানত তুলে নিচ্ছেন সাধারণ গ্রাহক। এতে হাতে হাতে বাড়ছে নগদ টাকার পরিমাণ। এদিকে ব্যাংকের বাইরে মানুষের হাতে নগদ টাকার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 3,39,000 কোটি টাকা। অপরদিকে এর প্রভাবে ব্যাংক খাতে আমানত প্রবৃদ্ধির হার কমেছে 9%-এরও বেশি। গেল বছরের ডিসেম্বর থেকে প্রবৃদ্ধির হার ঊর্ধ্বমুখী হলেও সম্প্রতি আশঙ্কাজনক হারে হ্রাস পাচ্ছে।
ডাকসু নির্বাচনে নিজের প্যানেলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। বুধবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি শিক্ষার্থীদের এ অনুরোধ জানান। উমামা লিখেছেন, আপনারা ইতিমধ্যে জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ 2025-এর তফসিল ঘোষণা হয়েছে এবং নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 9 সেপ্টেম্বর। নিজেকে প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের 18-19 সেশনের শিক্ষার্থী এবং কবি সুফিয়া কামাল হলের আবাসিক শিক্ষার্থী পরিচয় দিয়ে উমামা বলেন, প্রথম বর্ষ থেকে আমি ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত। বৈধ সিটের দাবিতে বৈধ সিট আমার অধিকার প্ল্যাটফর্ম গড়ে তুলি। ছাত্র স্বার্থে ভেতরে বাইরে কাজ করেছে। তিনি আরো বলেন, এই বিশ্ববিদ্যালয়ে বড় ধরনের বিপ্লব ছাড়া সমস্যার সমাধান সম্ভব নয়। শিক্ষার্থীরাই পারে সেই পরিবর্তন আনতে, আর তা না আনতে পারে একটি সংগঠিত ও বৈধ ছাত্র সংসদ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক ভুয়া চিকিৎসক ও তার সহযোগীকে আটক করেছে আনসার সদস্যরা। বুধবার দিবাগত রাতে হাসপাতালের 2 নম্বর ভবনের নিচতলা থেকে তাদের আটক করা হয়। এরপর তাদের পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হয়। আটক ব্যক্তিরা হলেন সজীব দাস পার্থ, পিতা রানেশ চন্দ্র দাস, বাড়ি মৌলভীবাজারের রাজানগরে, এবং মানিক মিয়া চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বাসিন্দা। হাসপাতাল সূত্রে জানা যায়, সজীব চিকিৎসকদের অ্যাপ্রন পরে রোগীদের সঙ্গে কথা বলছিলেন। পাশে মানিক ছিলেন সিভিল পোশাকে। এক পর্যায়ে তারা 54 বছর বয়সী রোগী কুলসুম বেগমকে হুইলচেয়ার থেকে দাঁড় করানোর চেষ্টা করলে তিনি পড়ে যান। পরে তারা পালানোর চেষ্টা করলে আনসার সদস্যরা তাদের আটক করে। তাদের কাছে কোনো আইডি কার্ড বা ভিজিটিং কার্ড না থাকায় সন্দেহ হয়। পরে তাদের পুলিশ ক্যাম্পে নেওয়া হয়। পুলিশ ক্যাম্প ইনচার্জ মোহাম্মদ ফারুক জানান, তদন্তের জন্য তাদের শাহবাগ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলায় জামিন পেয়েছেন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত শফিউর রহমান ফারাবী। বুধবার বিচারপতি জাকির হোসেন ও বিচারপতি KM রাশিদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন। এদিন আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী SM শাহজাহান। তার সঙ্গে ছিলেন আইনজীবী মোহাম্মদ হুজ্জাতুল ইসলাম খান। আইনজীবী মোহাম্মদ হুজ্জাতুল ইসলাম খান জানান, হাইকোর্ট 2021 সালে বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে ফারাবীর আপিল শুনানির জন্য গ্রহণ করেছিলেন। এখন তাকে অন্তর্বর্তী জামিন দিয়েছেন আদালত। ক্রিকেটার তাসকিনের বিরুদ্ধে করা মারধরের জিডি প্রত্যাহার করে নিয়েছেন তার বন্ধু সিফাতুর রহমান সৌরভ। এর আগে 48 ঘন্টা মুলতবির আবেদন করেছিলেন তিনি। কিছুদিন আগে জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে বন্ধুদের মারধরের অভিযোগ আনা হয়। যদিও তাসকিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে দিয়ে নিজেকে নির্দোষ দাবি করেন। অবশেষে বন্ধুদের পরিবারের সঙ্গে একসাথে বসে বিষয়টির মীমাংসা করা হয়েছে। মিরপুর মডেল থানায় দায়ের করা অভিযোগও তুলে নিয়েছেন তাসকিনের বন্ধু সিফাতুর রহমান সৌরভ। এবার ভারতের 6 কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ইরান থেকে পেট্রোলিয়াম কেনাবেচায় জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে দেশটি। এই নিষেধাজ্ঞার ফলে যুক্তরাষ্ট্রে বা মার্কিন নাগরিকদের নিয়ন্ত্রণাধীন যে কোনো স্থানে এসব কোম্পানির সম্পদ ও স্বার্থ ব্লক বা জব্দ থাকবে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম NDTV। সংবাদ মাধ্যমটি বলছে, ইরানের পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল পণ্য কেনাবেচায় জড়িত থাকার অভিযোগে 6টি ভারতীয় কোম্পানির উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের দাবি, এসব লেনদেন মার্কিন নির্বাহী আদেশে 13,846 অনুযায়ী নিষিদ্ধ। কারণ ইরান সরকার এই আয়ের মাধ্যমে মধ্যপ্রাচ্যে সংঘাত উস্কে দিচ্ছে, সন্ত্রাসবাদে অর্থ যোগাচ্ছে এবং নিজ দেশের জনগণকে দমন করছে। আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।